দেখুন, রামচন্দ্রের জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেছিল, এটা আমরা মোটামুটি সকলেই জানি। কিন্তু এরকম কখনো শুনেছেন যে সন্তানের জন্মের আগে জন্মের শংসাপত্র ইস্যু হয়ে গেছে? বাস্তবে এই ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটেছে, যেখানে অভিযোগটা হচ্ছে বরানগর বিধানসভা থেকে। একজন ভোটার, তার জন্ম তারিখ হচ্ছে 1993 সালের 6 মার্চ। দুদিন আগে 4 মার্চ ইস্যু হয়ে গেছে শংসাপত্র। এই হচ্ছে সেই ছবি। এসআইআর স্ক্রুটিনি করতে গিয়ে এই তথ্য পাওয়া গিয়েছে। ওই সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ইআরওকে নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবরও পাওয়া যাচ্ছে। সব থেকে চমকে দেওয়ার মতন বিষয়, যে ব্যক্তি জন্মগ্রহণই করলো না, তার দুদিন আগে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেল কিভাবে? আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি বলছি, রুমা, এটা তো শুধু একটা ডিসক্রিপেন্সি নয়, একাধিক এইরকম অসঙ্গতি সামনে এসেছে। আমি ওয়ান বাই ওয়ান তোমার কাছ থেকে জানতে চাইছি, এই স্ক্রুটিনি করার সময় কোন কোন চমকে দেওয়ার মতন তথ্যগুলো সামনে এলো, কমিশন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, জানিয়ে রাখি যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ছে। কি ধরনের অসঙ্গতি? যেটা বলছিলে, যেটা বরানগর স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা, যেখানে একজন ভোটার, তার জন্ম তারিখ হচ্ছে যেমন 6 মার্চ 1993, কিন্তু বার্থ রেজিস্ট্রেশন যেটা হয়েছে 4 মার্চ। কিভাবে দুদিন আগে বার্থ রেজিস্ট্রেশন হয়ে গেল, সব থেকে বড় প্রশ্ন। এক্ষেত্রে অন্যদিকে আরও একটি ঘটনা আছে, মেমোরির ঘটনা। সেখানে দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে, সেখানে বার্থ ডেটের সামনে লেখা হয়েছে 4X। এটা কি করে সম্ভব? 1987 সালের জন্ম। অন্যদিকে আরও একটি ঘটনা, যেখানে মেটিয়া ব্রুজের কথা যদি ধরি, সেখানে একজন ব্যক্তির 10টি সন্তান। দেখা যাচ্ছে 10টি সন্তান, কিন্তু কোনো এক সন্তানের সঙ্গে তার যে বয়সের ফারাক সেটা 1 মাস, এবং বেশিরভাগ সন্তানের জন্ম কিন্তু পয়লা জানুয়ারি। এবং এটাও কিন্তু একটা দেখা যাচ্ছে অসঙ্গতি। এবং আরও একটা বিষয় রয়েছে, যেটা মোহনপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু কমিশন দেখতে পাচ্ছে যে ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই ব্লাড রিলেশন সার্টিফিকেটটা কি? কারণ সেক্ষেত্রে যদি বাবা মার ক্ষেত্রে বা ছেলে মেয়ের কোনো সার্টিফিকেটের বিষয় থাকে, সেটা অন্য সার্টিফিকেট দেওয়া হয়। ব্লাড রিলেশন সার্টিফিকেট কি এক্ষেত্রে বৈধ? কোনোভাবে বৈধতা রয়েছে? এই সমস্ত কিছু কিন্তু অসঙ্গতি রয়েছে। দেখো, এর সাথে আরও একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র ভোটারদের ক্ষেত্রে নয়, কিন্তু যত দিন এগোচ্ছে, শুনানি শেষ হচ্ছে, অন্যান্য ফরম্যাটও কিন্তু কমিশনের বলে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে। একাধিক ফরম্যাট কিন্তু দেখা যাচ্ছে যে সামনে আসছে। আমি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু বেশ কিছু কমিশনের তরফ থেকে বলা হয়েছে এই ধরনের ফরম্যাট একেবারেই কিন্তু বেআইনি। একটু জানিয়ে দিচ্ছি, যেমন বলা হয়েছিল যে আনম্যাপ যারা ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে ফিল্ড ইনকোয়ারি হবে, এবং একটা ফরম্যাট দেওয়া হয়েছে যাতে 5 জন বৈধ স্বাক্ষর করবে, সাথে বিএলও এবং সুপারভাইজার ইআরওরা সই করবে। এটা বিএলও ঐক্য মঞ্চের তরফ থেকে, অর্থাৎ যারা একাধিক যারা রয়েছেন, যারা বিএলও, তাদের কাছে কিন্তু এই ধরনের ফরম্যাট আসছে। একদিকে যেমন ভোটারদের ডিসক্রিপেন্সি ধরা পড়ছে, অন্যদিকে এই ধরনের ফরম্যাট সামনে আসছে, যেখানে হরিহরপাড়া এবং যাদবপুরে এই ধরনের ফরম্যাট সামনে এসছে। এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বলছে একেবারে বেআইনি, এবং রীতিমতো সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করা হয়েছে। অন্যদিকে আরও একবার পরিষ্কার করে বলে দিই, সুপার চেকিং চলছে। সুপার চেকিংয়ে কিন্তু একাধিক যে দেখা যাচ্ছে যে এমন কিছু ধরা পড়ছে, যেগুলো চেক করতে গিয়ে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু একেবারে বৈধ নথি নয়। সেই বৈধ নথি নয়, সেটাকে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে কিনা সেটা কিন্তু ইআরওকে আবার যাচাই করতে হবে। ইআরও যাচাই করার পরে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন। বেশ, রুমা, তোমাকে ধন্যবাদ। আমি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। বিশ্বনাথ দা, এ তো কয়েকটা মাত্র অসঙ্গতির বিষয় দেখলেন, যে 1 মাসের মধ্যে ব্যবধানে সন্তানের জন্ম হয়ে যাচ্ছে। 10 জন সন্তানের বেশিরভাগেরই হচ্ছে 1 জানুয়ারি তার ডেট অফ বার্থ। আচ্ছা, জন্মের আগে জন্মের শংসাপত্র ইস্যু হয়ে যাচ্ছে। আবার একটা নথি, যে নথির নাকি বাস্তবে কোনো বৈধতা নেই, সেই নথি নাকি বিএলওদের কাছে পৌঁছে যাচ্ছে আনম্যাপড ভোটারদের ভোটার তালিকায় সুযোগ করে দেওয়ার জন্য। এই সবটা কি, মানে আমি বলছি, অনিচ্ছাকৃত ত্রুটি মনে হচ্ছে আপনার, নাকি এর পেছনে কোনো একটা অংশের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, ভোটার তালিকায় যাতে ভুয়ো ভোটারদের আবারও ঠাঁই করে দেওয়া যায়, তার একটা সচেতন প্রয়াস? আমার গলা ব্যথা হয়ে গেল। আমি প্রায় প্রতিদিনই বলে যাচ্ছি যে পশ্চিমবাংলায় বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বারবার বলছি, মৃত ভোটার রেখে দিতে চাইছে, সেই জন্য 6800 বুথে কোনো মৃত ভোটার পাওয়া যায়নি শুরুতে, পরে একটু গোজামিল দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়েছে। আমি বারবার বলছি যে কায়দায় 50টার উপর ব্লকে ফর্ম ফিল আপ করা হয়েছে, সরাসরি তৃণমূলের সহায়ক সংস্থার নেতৃত্বে ব্যাপক পরিমাণে ভুয়ো ভোটারদেরকে ঢোকানোর উদ্যোগ, সেটা বারবার আমি তোমার স্টুডিওতে বলেছি। কিন্তু যে প্রশ্নটা আসছে
যে এই যে বার্থ রেজিস্ট্রেশনে যারা করালেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? জন্মানোর আগেই যারা বার্থ রেজিস্ট্রেশন করান, বুঝতেই পারছো তারা তো কারসাজি করেছেন, তারা তো ভুয়ো সার্টিফিকেট দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? তাদেরকে জেলে পাঠানো হবে না? একটা কর্তৃপক্ষ ওইভাবে বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছে? এবং আমি তোমায় বলছি, আমরা কিন্তু প্রথম থেকে দাবি করেছিলাম যে একটা স্বচ্ছ ভোটার তালিকা যেখানে একজনও বৈধ নাগরিকের নাম বাদ যাবে না, আবার একজন অবৈধ নাগরিকের নাম থাকবে না। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে রাজ্য সরকারের কমপ্লিট অসহযোগিতা একদিকে, আরেকদিকে ইলেকশন কমিশনের মানে পরিকল্পনার অভাব, এবং একের পর এক এআইও অ্যাসিস্ট্যান্ট এআইওদের যে কারসাজি, যেখানে পলিটিক্যাল প্রভাব আছে, তার ফলে শেষ পর্যন্ত মৃত ভোটার থাকবে, দ্বিজেন বাবুরা থাকবেন, ভুয়ো ভোটার থাকবে, অবৈধ ভোটার থাকবে, 2 বা ততোধিক নাম থাকা ভোটার থাকবে। এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের ভবিষ্যৎ। আর আমাদের এই ভবিষ্যতের জন্য শুধুমাত্র আমি তৃণমূলকে দায়ী করব না। পশ্চিমবাংলায় এমন একটা মরা বিরোধী দল আছে যারা প্রথম থেকেই ইলেকশন কমিশনের দায় দায়িত্ব নিয়ে বসেছিল, যারা প্রথম থেকেই বলছিল ইলেকশন কমিশন অ্যাজ ইফ যেন তাদের, কিন্তু ইলেকশন কমিশনের প্রত্যেকটা কাজের ব্যর্থতাটা এই মরা বিরোধী দল দেখতে পারেনি। ফলে এই ধরনের মরা বিরোধী দল যে রাজ্যে থাকবে, সেই রাজ্যে মানে একটা বিশুদ্ধ ভোটার তালিকা আমরা পাবো না, এটাই স্বাভাবিক। একের পর এক যে মানে অবৈধ ভোটারদেরকে নাম ঢোকানো হয়েছে, তারপরে কতটুকু রাস্তার রাজনীতি আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করেছে, কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। ফলে কেবলমাত্র নিঃসন্দেহে এই গোটাটার পেছনে এই ভুয়ো ভোটারকে রাখার যে একদম খুব সচেতন ভাবে চেষ্টা করা হচ্ছে, তার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে বিশ্বনাথ চক্রবর্তী অভিযোগ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেস করেই থাকে, গোটাটা পরিচালনা করে তো হচ্ছে নির্বাচন কমিশন, তারা করছিল কি? 2002-এ শেষ এসআইআর হয়েছে, তারপরে 2025-এ আমরা এসআইআর হচ্ছে। এই 23 বছর ধরে এত ভুয়ো নাম যদি ঢুকে থাকে, সেইগুলোকে ওয়াইপ আউট করার জন্য কোন তৎপরতা কমিশনের তরফে দেখা গিয়েছে? যদি হয়ে থাকে তাহলে এই নামগুলো কিভাবে দিনের পর দিন রয়ে যায় এবং তার সামনে আসে? কিন্তু রাজনৈতিক চাপানুতোর কিভাবে তুঙ্গে উঠেছে আমি দেখাতে চাইবো যে একেবারে বিজেপির তরফে রাহুল সিনহা তিনি ঠিক কি অভিযোগ করছেন, পাল্টা উত্তরে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। সারা ভারতবর্ষে এইরকম জাল তন্ত্র কোথাও চলেনি। এসআইআর তো দেশের অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এই রকম জন্মের আগেই শংসাপত্র এসে যাচ্ছে, জন্মের আগেই বার্থ সার্টিফিকেট এসে যাচ্ছে, এই যে আধার কার্ড লাগাতার জাল আধার কার্ড বেরোচ্ছে, রাস্তাঘাটে এখন পড়ে আছে। অতএব এইরকম একদম খোলাখুলি ভাবে যে নকল, একমাত্র পশ্চিম বাংলাতেই হয়েছে। এর মতো দুর্নীতি আর কোথাও হয়নি। এসআইআর না হলে এগুলো কেউ জানতে পারত না। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর নিয়ে যেভাবে অল্প সময়ের মধ্যে বিপুল কাজ চাপিয়ে দিয়ে মানুষকে হয়রান করছে, তার সঙ্গে আবার নানা রকম প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে প্রবলেম, এর প্রবলেম, তার প্রবলেম, অ্যাপে প্রবলেম, সেখান থেকে কিছু অসঙ্গতি, ভুল, নানা ধরনের। তারপরে আবার ওই বাবা বন্দ্যোপাধ্যায় লেখেন, ছেলে ব্যানার্জি লেখে কেন? আবার কেউ ব্যানার্জিতে জে ডবল ই লেখে, কেউ জে আই লেখে কেন? মানে এমন সব এই তড়িঘড়ি করে চাপিয়ে দিতে গিয়ে করেছেন যে এরা বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, ফলে একটা দুটো এদিক ওদিক নানা রকম প্রশ্ন শোনা যাচ্ছে, সেগুলো প্রশাসনিকভাবেই সব ঠিকঠাক করার ব্যবস্থা করতে দিয়েছে। তন্ময় ঘোষ যে কথা বিশ্বনাথদা বললেন আমি জানি না, আমরা চেয়েছিলাম বলে অনেকবার বললেন, আমরাটা কারা বোঝা গেল না। আর বিশ্বনাথদা সমস্ত কিছু তৃণমূলের শেষ করে নি, সাধারণ তৃণমূলের বাইরে থাকা মানুষ। হ্যাঁ, আপনি একা নন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বনাথদা বাঙালি সমস্ত ইস্যুতেই বাঙালিদের বিরুদ্ধে চলে যান। আমার বক্তব্য হচ্ছে, এই যে ভুলগুলো যেগুলো আজকে নির্বাচন কমিশন সামনে নিয়ে আসছে বা মিডিয়ার সামনে আসছে, নির্বাচন কমিশন কোন বুদ্ধিতে 2 মাসের মধ্যে পুরো এসআইআরটা সেরে ফেলবো ঠিক করেছিল? আমরা তো বলেছিলাম যে আপনারা সময় নিয়ে গত 1 বছর ধরে করেননি কেন? 24-এর ইলেকশনের পরে 26-এর ইলেকশনের আগে যদি করতে প্রথম কথা আমরা দুটো এখানে কথা হচ্ছে, এক হচ্ছে প্রথম থেকে রাজ্য সরকার শাসক দলের সরাসরি বিরোধিতা, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাস্তায় নেমেছে। আর 2002 সালে 1.5 মাসও লাগেনি, 2002 সালে এই রাজ্যে এসআইআর হয়েছিল এর থেকেও কম সময়ে, এবং সেটা সম্ভব হয়েছিল তার কারণ তখন বামফ্রন্ট
সরকার তখন ক্ষমতায় সম্পূর্ণ সহযোগিতা কমিশনকে করেছিল। অসহযোগিতা হলে কোন কোন জায়গায় পরিস্থিতি যেতে পারে আজকে দিনের পর দিন দেখা যাচ্ছে। না, একদমই নয়। 2002 সালের এসআইআর যারা এখানে সকলেই আছে, আমরা সকলেই বোধহয় 2002 সালের এসআইআর দেখেছি। এই পদ্ধতিতে এসআইআর হয়েছিল, এই এনোমিনেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা চেক করেছিল আপনার বাড়িতে 5 জন আছেন, 5 জন কি থাকেন, বা পাশের বাড়িতে গিয়ে চেক করেছিল, এইভাবে ঠিক হয়েছিল। সেই জন্যই এইভাবে এই সহযোগিতা এবং অসহযোগিতা এই দুটো রাখুন। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নন কোঅপারেশনের কথা বলেছে। প্রথম দিন থেকে বলছি 7 কোটি 66 লক্ষ, 7 কোটি 66 লক্ষ করা যায় না। একটা ডিসক্রিপেন্সির কথা তুললেন, আমি একটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট তুলে ধরছি আজকে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে। সেখানে কি বলছে? সেখানে বলছেন মুসলিম অন ডিসক্রিপেন্সিলি 78% ইন বালিগঞ্জ, 52% ইন ভবানীপুর, এবং এখানে পরিষ্কার বলছে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ডেকেছে, তারা প্রত্যেকে বৈধ ভোটার। আমি বলিনি, টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট বেরিয়েছে, সাভার ইনস্টিটিউট বলে একটা সংস্থা, তারা সার্ভে করেই করছে। তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনারা নাম কাটার চেষ্টা করছেন। আর এই যে ভুলগুলো হচ্ছে তার দায়ও নির্বাচন কমিশন নিন। নির্বাচন কমিশন কেন নিচ্ছেন না? এটার বেলায় আমরা, আর ওটার বেলায় হচ্ছে রাজ্য সরকার। নির্বাচন কমিশন তার উত্তর কেয়া ঘোষ দেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে বার্থ সার্টিফিকেট, এটা তো নির্বাচন কমিশন ইস্যু করেনি, এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করেছে সরকারি হাসপাতাল। কেয়া ঘোষ, দেখুন, তৃণমূল এখন আর লজ্জাও পায় না। এখন একদম খোলা তারা এরকম চুরি ডাকাতি, কি বলবো আমি জানি না, বা জোট চুরি এটা করছে। তৎকাল বলে একটা কথা আছে না, ট্রেনে যারা রিজার্ভেশন করেন, হঠাৎ করে প্রয়োজন পড়ে তৎকাল টিকিট কাটেন। এখন তৎকাল জন্ম শংসাপত্র হচ্ছে, সৌজন্যে তৃণমূল সরকার। আপনার মনে থাকবে, আপনারাও স্টোরিতে দেখিয়েছিলেন যে যখন থেকে এসআইআর হবে এরকম ঘোষণা হচ্ছে, কলকাতা কর্পোরেশনের বাইরে লম্বা লাইন বিভিন্ন জায়গায় আছে। আমি বলছি না, আরজি করে যিনি বর্তমান এমএসভিপি, তিনি বলেছেন যে আমার কাছে অনুরোধ আসছে কোথা থেকে, মিনাখা থেকে, বসিরহাট থেকে, বনগাঁ থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক এসে বলছেন যে আমাদের একটা জন্মর সার্টিফিকেট বানিয়ে দিন। তাদের আদৌ এখানে জন্ম হয়েছিল কিনা কেউ জানে না, তারা কোন সালে ভারতে এসছেন সেটাও কেউ জানে না। কিন্তু তৃণমূল কংগ্রেস এই অযোগ্য ভোটারদের রাখার জন্য এত তৎপর যে তারা এখান থেকে এই ইস্যুগুলো থেকে, যে বয়স, যেখানে বাবার বয়স 1 মাস বয়সে বাবা হওয়া যায়, তৃণমূল দেখিয়েছে। একজন বাবা, তার 359 জন ছেলে, সেটাও আমরা দেখলাম এই জমানায়। আবার 7 জন ধৃতরাষ্ট্র পেয়েছি, শতপুত্রের জনক পর্যন্ত তৃণমূল জমানায় আমরা দেখে নিয়েছি। কুকুরের নামে ভোটার কার্ড ইস্যু হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আপনি অন্যকে ডিসেন্সির পার্ট শেখান না, নিজের সভ্যতা রাখুন। এদেরকে হয় ধমকে চমকে বা অনুপ্রাণিত করে এরা বাধ্য করাচ্ছে এই ভুলগুলো রাখতে। আচ্ছা, আরেকটা জায়গা যেটা খুব সুন্দর একেবারে বললেন, 6800টা বুথ এমন ছিল যে বুথে মৃত্যু নেই, নাহি জন্ম নাহি মৃত্যু, সেই অবস্থা ছিল। যেই সমাজ মাধ্যম এবং মিডিয়া চেপে ধরলো, সেটা নেমে হয়ে গেল 2টো। ভাবতে পারছেন এই পশ্চিমবঙ্গে কত রকম ভাবে চুরি করছে, এবং এই ভুয়ো আমি বলছি চুরি না, আমি বলছি সমানভাবে তাদের ভোগান্তির কথাগুলো উল্লেখ করতে হবে। মুখার্জি মুখোপাধ্যায় হওয়ার জন্য তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দিয়ে তারপর তাদের ডেকে পাঠানো হচ্ছে, নাকে নল দিয়ে তারপরে স্ট্রেচারে শুয়ে যাদের আনতে হচ্ছে। এইটা আমি আবার বলছি, নির্বাচন কমিশন যদি অনেক আগে নিবিড় প্রচার করত, এই ধরনের পরিস্থিতি খুব সহজেই এড়ানো যেত। দ্রুত, হ্যাঁ, মধুজা সেন রায়। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, মধুজা সেন রায়, আমার কথা হচ্ছে খুব পরিষ্কার। আসলে এই গোটা লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আসলে ইললজিক্যাল ডিসক্রিপেন্সির পর্যায়ে এসে প্রায় দাঁড়িয়ে গেছে। কারণ যেভাবে মানুষ আজকে মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, যেভাবে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তা এক কথায় প্রায় নজিরবিহীন একটা গোটা সিস্টেম। আমরা শুরুতে বলেছিলাম যে সিস্টেমটা রেডি নয়, এই সিস্টেম নিয়ে এভাবে কাজ করা যাবে না। সেদিন দাঁড়িয়ে আমাদের কথা খুব হাস্যকর মনে হয়েছিল অনেকের, কিন্তু আজকে দাঁড়িয়ে এটা পরিষ্কার। এই যে সেদিন শুরুতে এত কথা বলা হয়েছিল, রোহিঙ্গা আছে, এই আছে, ওই আছে, ভারতবর্ষের বাইরের লোক আছে, আজকে এতগুলো দিন হয়ে গেছে, তো কতজন রোহিঙ্গা চিহ্নিত হয়েছে
বলতে হবে তো আজকের দিনে দাঁড়িয়ে। এবং তৃণমূল কংগ্রেস এ তো দিনের আলোর মতন পরিষ্কার, তৃণমূল কংগ্রেস এ তো দিনের আলোর মতন পরিষ্কার, সেটা হচ্ছে যে মৃত ভোটার রাখতে চায়। আচ্ছা বলুন তো, এই নির্বাচন কমিশনে কেন ডায়মন্ড হারবারে সবচেয়ে কম মৃত ভোটারের নাম কাটা যায়, মানে গড়ের থেকে হচ্ছে যে কম নাম কাটা যায়, কোন জাদু বলে কাটা যায়, কেন হচ্ছে যে কাটা যায়? আমি তো নির্বাচন কমিশনকেই বলছি। ডায়মন্ড হারবার লোকসভার সাথে কি এমন সম্পর্ক? কি এমন সম্পর্ক? কেন মুখ্যমন্ত্রীকে যেতে হয় একটা অন্য মামলায়? কেন হচ্ছে যে ফুটেজ খাওয়ার জন্য যেতে হয়? একদম গায়ে হচ্ছে যে সামলা চাপিয়ে যেতে হয়, সামলা না শাল চাপিয়ে গিয়েছিলেন, কেন যেতে হয়? মোস্তারি বানুর করা মামলা নিজের বলে চালানোর জন্য চেষ্টা করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে বলেননি কেন যে মোস্তারি বানুর মামলাতে করেছে? আমাদের তার জন্য আলাদা প্রেস কনফারেন্স করে ঢাক পেটানোর দরকার পড়ে না। সেটা চিফ জাস্টিস তো বলে দিয়েছেন যে হ্যাঁ উনি আসতে পারেন, তার বিরুদ্ধে তো একটা মামলা হয়েছিল, সেই মামলা খারিজ করেছেন তো, দেখিয়েছেন তো। আপনারা কতদিন রাস্তায় ছিলেন আর তৃণমূল কতদিন এই হয়রানির বিরুদ্ধে রাস্তায় ছিল? হয়রানির বিরুদ্ধে কতদিন থেকে রাস্তায় আছে? কদিন বিএলএ হচ্ছে, কটা বিএলএ মানুষের পাশে দাঁড়িয়ে আছে? প্রত্যেকটা দিন মানুষের সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস। এসআইআর এর বিরুদ্ধে যে এই বিক্ষোভ তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে হয়রানি, এবং এই হয়রানির জন্য মানুষের পাশে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এত একেবারে সঠিক জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী ধরছিলেন যে এত যদি ডিসক্রিপেন্সি থাকে, আমি আবার বলছি 1 মাসের ব্যবধান, এক সন্তান এবং আরেক সন্তানের মধ্যে যদি 1 মাসের ব্যবধান হয় এবং জন্মের আগে যদি জন্ম শংসাপত্র ইস্যু হয়ে যায়, আলটিমেটলি যার জন্য এসআইআর, সেই উদ্দেশ্য রাজগোপাল বাবু শেষ পর্যন্ত সাধিত হবে তো? হ্যাঁ দেখুন, এই যারা বলছিলেন 2002-এ ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো এখন জানা যাচ্ছে 1 মাসে বাচ্চা হওয়া যায়, হ্যাঁ সব বিজ্ঞানকে তো নস্বাত করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, এবং যে ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে আরও বিরাট ব্যাপার। কিছুক্ষণ আগে কেয়া বলছিল বহু ধৃতরাষ্ট্রের সন্ধান পাওয়া গেছে। যাই হোক, আমি সে ধরনের অন্তত 7 জন এরকম ধৃতরাষ্ট্রের কথা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সেটা জানিয়েছে। যাই হোক, সেই বিতর্কে না ঢুকে যেটা বলা যায় যে এগুলো তো খবর আসছিল, কেননা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে ভোটারের সংখ্যা জনসংখ্যার থেকে বেশি হারে বাড়ছে। এটা তো এই অসঙ্গতিতে তো প্রথম ধরা পড়ে, তখনই ঠিক হয় যে না, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়তো ধরা পড়বে না, এটাকে আরও আরও তথ্য জোগাড় করার দরকার, এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা এসে যায়। এখন যদি রাজ্য সরকার গোড়া থেকেই সহায়তা করতো, আমার বক্তব্য হচ্ছে যে এটা তো রাজ্যেরই ব্যাপার না, এ রাজ্যের লোকেরা ভোট দেবে, এ রাজ্যে যারা জড়িয়ে আছেন, ইলেকশন কমিশন সব স্টাফই, এমনকি চিফ ইলেকট্রাল অফিসার ইলেকশন অফিসার যিনি আছেন, তিনিও রাজ্যেরই আইএস অফিসার হতে পারেন, রাজ্যেরই কর্মচারী। 100% লোক নিয়ে রাজ্যের লোক নিয়েই কাজ হচ্ছে। রাজ্যের তো একটা সুনামের ব্যাপার ছিল না, রাজ্য এত সুন্দর করে কাজ করছে, একটা নির্ভুল ইলেকট্রাল রোল তৈরি করছে, এই দায়িত্ব কেন নিলেন না? আমার মনে পড়ে 2002-তে আমি অনেকের থেকেই অনেক বেশি বয়সে, তখন আমার বয়স রাজনীতিতে আমার ধ্যান ধারণা ছিল, খোঁজখবর রাখতাম। তখন যখন খবর পাওয়া গেল বেশ কিছু সংখ্যা, বোধহয় 69,000 লক্ষ বোধহয় কিছু, তখন সিপিএমের যিনি নেতা ছিলেন অনিল বিশ্বাস, উনি বলছেন ইলেকশন কমিশনের কাজ, হ্যাঁ ওরা করেছে, বার করেছে, এতে আমাদের কি করার আছে? একদম পরিষ্কার এই যে ব্যাপারটা, এটাই থেকে বোঝা যায় যারা রাজনীতি করেন সত্যিকারের মানুষের সঙ্গে। তারপরে ভোটে সিপিএম আবার সবাই জানে, সেটা বলার হ্যাঁ সেটা বলার প্রয়োজন লাগছে না, ইতিহাস সবাই জানে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সবাই যদি এই ধরনের ভূমিকা পালন করতে পারতো, যে হ্যাঁ নির্বাচন কমিশন একটা আলাদা বডি, তারা তাদের মতন করে কাজ করবে, এবং সেখানে আমরা কোনোভাবেই এমন কিছু বলবো না তাদের কাজে হস্তক্ষেপ হতে পারে বা মানুষ ভাবতে পারে আমরা হস্তক্ষেপ করছি। এই জায়গাগুলো আমরা দেখলাম যে রাজনৈতিক দল অনেকেই কিন্তু তাদের দায়িত্ব কতটা তারা বুঝে উঠতে পারেনি, অনেক এক্সিট করেছেন, এবং সরকার সবচেয়ে যেটা দুঃখের যে সরকার এক্সিট করে গিয়ে এমন সব কথাবার্তা সরকারের তরফে লোকেরা বলতে শুরু করলো, তাতে কিন্তু দেখা গেল যে প্রথমে তো বললো এসআইআর হতে দেবো না, এই যে ব্যাপারগুলো তাতে সেখান থেকে মূল সূত্রপাত হয়েছে। তো যাই হোক, এখন যে জায়গায় গেছে, আমি 1 মিনিট বলে শেষ করছি, যে জায়গায় গেছে তাতে কিন্তু আমার যথেষ্ট সংশয় আছে যে সঠিক সময় মানে বিধানসভার আয়ুর আগে সঠিকভাবে সবকিছু করা যাবে কিনা, মানে এখনো সংশয়। এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামীকাল কিন্তু
জাতীয় নির্বাচন কমিশনার তিনি বৈঠক করতে চলেছেন, যেখানে সিইও থাকবেন এবং একই সঙ্গে ইআরও থেকে শুরু করে ডিও জেলা নির্বাচনী আধিকারিক তারা থাকবেন। সেখানে এই বিষয়গুলো আসবে কিনা আমাদের সেদিকেও নজর থাকবে। এইবার আপনাদের সামনে রাখবো বাবরি যাত্রা করলেন আজকে হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে তিনি পদযাত্রা করেন। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে তিনি বাইকে করে যান, তারপর পদযাত্রা এবং তারপর হুড খোলা গাড়িতে করে এই কর্মসূচি পালন করেন হুমায়ুন কবির। এবং এই কর্মসূচির মাঝেই সরাসরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বিঁধেছেন জেইউপি প্রধান। নির্বাচন আসতে দিন 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসছে এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামায়াতে আলম হিন্দ এবং মাইনরিটির কিছু নেতা, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। না, তার মানে তন্ময়দা, তৃণমূলের যে সংখ্যালঘু ভোট ব্যাংকে যদি বড় ধস নামাতে পারেন, যে বিষয়ে আশাবাদী হুমায়ুন কবির 26-এর নির্বাচনে, তার মানে তো তৃণমূলের চিন্তার কারণ হুমায়ুন কবির। না, 26-এর নির্বাচনে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন এই করে ভোট করতে যাইনি এবং পশ্চিমবাংলায় এই বেসিসে ভোট হবেও না। উনি যে আশা করছেন এবং বিজেপি পিছন থেকে মদত দিয়ে পশ্চিমবাংলায় যে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা করছে, সফল হবে না। আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে বাংলা উন্নয়নের পক্ষেই রায় দেবে, ধর্মের পক্ষে নয়। দেখুন, উনি ঠিকই বলেছেন যে সফল হবে না মুসলমান ভোটকে ভাগ করতে, কারণ যাহা হুমায়ুন তাহাই মমতা ব্যানার্জি। দেখুন, তৃণমূলের আরেক হুমায়ুন কবির, তিনিও সিটিং এমএলএ, তিনি বলেছেন না এটাতে বাবরি মসজিদ করছেন তাতে কোনো অসুবিধা নেই। আজকে নিয়ামত শেখ তৃণমূলেরই এমএলএ, তিনিও সমর্থন জানিয়েছেন হুমায়ুন কবিরকে। তাই আমরা বললাম যাহাই হুমায়ুন তাহাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, একজন এ টিম একজন বি টিম। বেশ, আমি এখানে মনিতা সেন রায়ের কাছে আসবো। কংগ্রেস তো একা লড়বে সেটা জানিয়ে দিয়েছে, বিজেপি একা এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবে না সেটাও স্পষ্ট। এখন সিপিএম বামেদের সঙ্গে জোট করেনি এখনো পর্যন্ত, তো আশাবাদী হুমায়ুন কবির। হুমায়ুন কবির আশাবাদী, আমাদের এখনো এই পর্যন্ত কিছু ঠিক হয়নি, এটুকু আমি খুব নিশ্চিন্তে বলতে পারি আপনাদের কাছে। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, এটা যে তৃণমূল বিরোধী, বিজেপি বিরোধী, আমাদের সমস্ত শক্তিকে এবং সাম্প্রদায়িকতা বিরোধী, তার সাথে সাম্রাজ্যবাদ বিরোধী সমস্ত শক্তিকে আমরা একজোট করার জন্য ডাক দিয়েছি। হিন্দুকে মেরে দেবেন, বিজেপি মসজিদ তৈরি করতে, এরপরে বাবরি মসজিদ আর রাম মন্দিরের এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার খেলা তৃণমূল কংগ্রেস আর বিজেপি শুরু করেছে। বিশ্বনাথ চক্রবর্তী, বেশ, দুজনকে থামালাম। বিশ্বনাথ দা, দেখো, মানে যেটা বলবার সেটা হলো মধ্যবিত্ত মুসলিম সমাজের তরফ থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা আছে। এটা আসামেও আমি দেখেছি, ইউডিএফ তৈরি করার মধ্য দিয়ে এটা মানে ওএসিস এর দল এমআইএম একইভাবে তৈরি হয়েছে মধ্যবিত্ত মুসলিম সমাজের নেতৃত্বের প্রশ্নে। আবার কেরালাতে মুসলিম লীগ এর মতন দল আছে। ফলে হিন্দুদের জন্য যদি বিজেপি থাকতে পারে, তাহলে মুসলমানদের জন্য একটা দল তৈরি হবে। এটা খুব অস্বাভাবিক কি? মানে ভারতবর্ষের যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য একটা রাজনৈতিক দল তৈরি হয় বিজেপি, তাহলে মুসলিমদের জন্য একটা রাজনৈতিক দল তৈরি হতে পারে জনতা উন্নয়ন পার্টি বা চক্রবর্তী। দেখুন, আমার যেটা ধারণা যে এই হুমায়ুন কবিরের যে দলটা তৈরি হয়েছে, সে দলটা কিন্তু মুসলমান সত্তাকে জাগিয়ে তুলতে চাইছে এবং মোটামুটিভাবে মুর্শিদাবাদ, মালদা এলাকায় ব্যাপক জনপ্রিয়তা তাদের দেখা যাচ্ছে। এরা অন্য জায়গায় কিছুটা ছড়িয়ে পড়ছে,
এবং আমরা দেখলাম যে মেদিনীপুরেও এরকম ওই ধরনের নাম দিয়ে আরেকটা দল তৈরি হয়েছে যেটা মুসলমানদের কথা বলছে। মুসলমানদের ধারণা হচ্ছে যে এক্সিস্টিং যে সরকারি ব্যবস্থা তারা খুব একটা সুবিধে পায়নি, তার ফলে আমার যেটা হবার সম্ভাবনা আছে মুসলমান ভোটের একটা বড় অংশ কিন্তু মনে করতে পারে যে এই নতুন যারা মুসলিম জাগরণ হচ্ছে তাদের সাথেই থাকা যায়। ফলে একেবারে রাজনীতির সম্ভাবনা শিল্প, এই সম্ভাবনা কোন দিকে যায় এবং তাতে কার লাভ হয় এ তো ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই বোঝা যাবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।